আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। গুড আফটারনুন মেহনামা, ইনজেকশন দিতে হবে তোমাকে একটা। আজকে আমরা পোর্টের মাধ্যমে ইনজেকশন দিব বলে নার্সটা শিহানকে উদ্দেশ্য করে বলে, স্যার আপনি একটু কেবিনের বাইরে যান কাইন্ডলি কিছুক্ষণের জন্য। শিহান একবার মেয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, বাইরে যাব? ভয় পাবে না তো? কান্নাকাটি করবে? মুহূর্তেই নিজেকে গম্ভীর দেখিয়ে বলে, সবাই তোমার মতো ভীতু না। তুমি তো সামান্য তেলাপোকা দেখলেও এখনো লাফাও। আমি তোমার মতো ভীতু হইনি। শিহানের মুখটা থমথমে হয়ে গিয়েছে। হাঁটুর বয়সী একটা নার্সের সামনে তার মেয়ে উল্টো তাকেই নাস্তানাবুদ করে দিল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো শিহানের আরও ব্যক্তিগত ভয়ের ব্যাপারগুলো তার মেয়ে ফাঁস করে দিবে। সেরকম কিছু ঘটার পূর্বে শিহান দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে যায়। নার্স হাসতে হাসতে মহকে বলে, সোজা হয়ে শুয়ে পড়ো। মহ তাই করে। মনে মনে যথাসম্ভব চেষ্টা করছে ভয় না পেতে, কিন্তু তবুও ভয় করছে তার। পোর্টের মাধ্যমে ইনজেকশন নেওয়ার অভিজ্ঞতা তার এই প্রথম। নার্স এসে আগে মহর হসপিটাল গাউনের গলার কাছে দুটো ফিতা খুলে ড্রেসিংটা দেখে নেয়, পরপর নিজের হাত ভালো করে পরিষ্কার করে নেয় সে। ততক্ষণে আরেকজন নার্স এসে উপস্থিত হয়েছে রুমে। ওনার কাজ হলো এক এক করে সব মেডিসিন এবং ড্রেসিংয়ের সরঞ্জামের প্যাকেটগুলো খুলে দেওয়া। মহ চোখ খিচে বন্ধ করে ফেলে। এসব প্রসেস সে দেখতে চায় না। মুহূর্তে সে টের পায় তার বুকের এখানের ড্রেসিংটা ধীরে ধীরে খোলা হচ্ছে। ঠান্ডা জীবাণুনাশক তরল দিয়ে সম্ভবত জায়গাটা পরিষ্কার করছে নার্স। তারপর আচমকাই মহ অনুভব করলো উক্ত জায়গায় কিছু একটার মাধ্যমে তাকে তরল মেডিসিন ইনজেক্ট করা হচ্ছে। মহ কিছু দেখল না, তবে অনুভব করলো তার দম বন্ধ হয়ে আসছে যেন। বুকের ভেতর অনুপ্রবেশকারী মেডিসিনটার অস্তিত্ব সে টের পেল। সাধারণ ইনজেকশন দেওয়ার মতো নয় এই অনুভূতি, খুবই ভিন্ন, আরও বেশি যন্ত্রণাময়। তবে মোহ বিড়বিড়ি আল্লাহকে স্মরণ করতে করতে পুরোটা যন্ত্রণা হজম করল, কারণ সে জানে কেবিনের দরজার ওপারেই তার বাবা আছে। ওই মানুষটা যার মাধ্যমে মোহ পুরো জীবন নিজেকে শক্ত দেখিয়ে এসেছে। এই মানুষটার সামনে দুর্বল হওয়া মোহকে সাজে না। তীব্র লজ্জা, অস্বস্তি এবং আড়ষ্টতা কাজ করে তার মাঝে। 13 তলায় সর্বশেষ পেশেন্টকে ভিজিট করে কেবল বের হলো মনন। করিডোর হয়ে লিফটের দিকে অগ্রসর হতে হতে পকেট থেকে ফোনটা বের করে নেয় সে। অনলাইনে যেতেই নোটিফিকেশন বারে এক এক করে বিভিন্ন নোটিফিকেশন ভিড় জমাতে থাকে। এত নোটিফিকেশনের ভিড়ে একটি নোটিফিকেশনে গিয়ে মননের দৃষ্টি স্থির হয়। দাদু তাকে মেনশন করে কিছু একটা পোস্ট করেছে। সেই পোস্টটা কি হতে পারে ভাবতে ভাবতে মনন লিফটে উঠে দাঁড়ায়। লিফটের দেয়ালে পিঠ ঠেকিয়ে এসে ফেসবুকে প্রবেশ করে। মুহূর্তেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। 2 বছরের মননের ছবি। সদ্য গোসল করে বের হওয়া 2 বছরের মননের ভেজা চুলগুলো একপাশে বেলে কেটে আঁচড়ানো হয়েছে। কপালের এক কোণে দেখা যাচ্ছে কাজল দিয়ে আঁকা বৃত্তাকার চাঁদ। পুরো শরীরটা একটা তোয়ালে দিয়ে মোড়ানো। মনন অনেকটা বিদ্রোহ করে সেই পেঁচানো তোয়াল ছেড়ে বের হতে চাইছে। ঠিক এমন সময় হাঁচি আসার ফলে তার নাকে সর্দি দেখা যাচ্ছে। কি লজ্জাজনক এবং বিব্রতকর একটা ছবি। মননের রাগে চোয়াল শক্ত হয়ে আসে। বুড়োটা তাকে আর কত শান্তি দিবে না। মননকে হাড়ে চালিয়ে এই লোক কি মজা পায় তা মননের জানা নেই। সে কঠিন দৃষ্টি বুলিয়ে একবার আলী আকবর সাহেবের লেখা ক্যাপশনটা পড়ে নেয়। মাই ডিয়ারেস্ট গ্র্যান্ডসন ওয়াসিফ কাইসার মনন, মাই ওয়ান অ্যান্ড অনলি, এ পিকচার অফ হিজ গোল্ডেন চাইল্ডহুড। 2 ঘন্টা আগে আপলোড দেওয়া ছবিটাতে ইতিমধ্যে 300-র অধিক রিয়াক্ট এসে পড়েছে। কমেন্ট সংখ্যা দেখাচ্ছে 127টা। মননের আর ধৈর্য হয় না এসব দেখার। সোজা ফোন টপ করে সে পকেটে ভরে নেয়। তার ইজ্জতের নিহারি বানিয়ে বুড়োটা হয়তো এখন পৈশাচিক আনন্দ পাচ্ছে খুব। মননের ইচ্ছে করছে মার্ক জাকারবার্গের কাছে বিশেষ আবেদন করতে যেন আলী আকবর কাইসারের ফেসবুক ব্যবহারের লাইসেন্স ক্যান্সেল করে দেয়। তাহলে যদি একটু মনন স্বস্তি ফিরে পায়। লিফট নির্দিষ্ট ফ্লোরে এসে থামে। দরজা খুলে যেতেই রাগের মাথায় মনন লিফট থেকে নেমে পড়ে। দেখার প্রয়োজন বোধ করে না কোন ফ্লোরে নেমেছে সে। দাঁড়িয়ে কিছুক্ষণ 2-4টা লম্বা নিঃশ্বাস ফেলতেই ডাক শুনে, আরে বাচ্চাদের ডক্টর আপনি? মনন চমকে পাশ ফিরে তাকায়। দেখে একটা বেঞ্চিতে বসে থাকে মহকে। তারপর সে ঘাড়ে ঘুরিয়ে তাকায় লিফটের দরজার পাশে লেখা ফ্লোর নাম্বারে। 10ম তলায় নেমে পড়েছে সে ভুলবশত। মহ আবার ডাকে, কি হলো? আপনি কি হারিয়ে গিয়েছেন? রাস্তা ভুলে গিয়েছেন? মনন লিফটের বাটনে ক্লিক করে মোহর পাশে 1 সেট সমান দূরত্ব রেখে বসে পড়ে। শান্ত স্বরে প্রশ্ন করে, কেমন আছেন এখন? খারাপ তো ছিলাম না কখনো, ভালোই আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ বলে মনন আশেপাশে তাকায়। লিফটের এই এরিয়াটা সম্পূর্ণ বাঁকা।
সামনের করিডোরে 2-1 পেশেন্টকে হাঁটতে দেখা যাচ্ছে কেবল। মনন প্রশ্ন করে, কেবিন ছেড়ে এখানে বসে আছেন কেন? ডিনার করেছি একটু আগে। খাওয়ার পরে রুমে বসে থাকতে অস্থির লাগছিল, তাই একটু হাঁটাহাঁটি করতে এসেছিলাম। একা কেন? ফ্যামিলি কোথায় আপনার? নার্সকে ডেকে নেননি কেন? বাবা একটু বাইরে সুপার শপে গিয়েছে, এখনই এসে পড়বে। নার্সও ছিল এতক্ষণ সাথে। আমি কিছুক্ষণ বসবো বলায় কাউন্টারের ওদিকে গেল। বাবা আসলেই রুমে চলে যাব। মনন আর কিছু বলতে পারে না। দেখে লিফটে প্রায় এসে পড়েছে। সে উঠে দাঁড়াতেই মহ বুঝতে পারে ভদ্রলোক প্রস্থানের প্রস্তুতি নিচ্ছে। সে তাড়া নিয়ে বলে, আপনি ছাদে যান প্রতিদিন? মনন কিছুক্ষণ চুপ থাকে। কি বলবে সে, সত্যিটা নাকি মিথ্যাটা? মহ অবশ্য উত্তরের অপেক্ষা করে না, নিজে আপন মনে বলে ওঠে, আমি ছাদে যাও মিস করি। পুরো হসপিটালে ওই একটা জায়গায় আমার পছন্দের, মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। আরে কি মিল? মননের বলতে ইচ্ছে করে, আমিও ওই জায়গাটায় স্বস্তি খুঁজে পাই। কিন্তু সে সেরকম কিছু বলে না। লিফটে এসে হাজির, ততক্ষণে দরজা খুলে গিয়েছে। মনন ধীর গলায় বলে, খেয়াল রাখবেন, আসি। মনন লিফটে উঠতেই নিবে এমন মুহূর্তে মহ পেছন থেকে বলে ওঠে, কেবিনে বসে থেকে আমি বিরক্ত। আগামীকাল ছাদে যাব, রাতের মুক্ত বাতাস খেতে। কথাগুলো মননের কানে পৌঁছায়, তবে সে আর পা থামায় না কিংবা পেছনে ফিরে তাকায় না। পেছনে ফিরে তাকানোর মতো কোনো কারণ নেই তার কাছে। সেকেন্ড ইয়ারের মিড টার্ম পরীক্ষার ঝামেলা চুকিয়ে মায়ার মুক্ত বাতাসে প্রশান্তের নিঃশ্বাস নেওয়ার কথা ছিল, কিন্তু মায়ার মাঝে সেরকম কোনো ভাব লক্ষণীয় নয়। বরং সে বিষণ্ণ মনে নদীর ধারের নিরিবিলি একটা জায়গায় বাঁশের পাটাতনে পা ঝুলিয়ে বসে আছে। গায়ে কলেজ ইউনিফর্ম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে কলেজ থেকে বাসায় না গিয়ে সোজা এখানে এসেছে। নদীর মুক্ত বাতাসে গলার আইডি কার্ডটা উড়ে অনেকটা নিচ জায়গা থেকে সরে গিয়েছে। সেদিকে মায়ার খেয়াল নেই অবশ্য। সে আপন জগতে ডুবে আছে উদাসীন হয়ে। আচমকা তড়িঘড়ি করে কেউ এসে তার পাশের জায়গাটা দখল করে বসতে তার ধ্যান ভাঙে। কলেজ ইউনিফর্ম পরিহিত ঘর্মাক্ত যুবক তখন বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে, সরি রে, ফাহিমরা আটকে ধরেছিল, কোনো মতে ওদের থেকে পালিয়ে আসতে পেরেছি। পরীক্ষা কেমন হয়েছে তোর? এমসিকিউ সব ঠিকঠাকভাবে দাগাইতে পারছিস? মায়া উদাস গলাতেই জবাব দেয়, খারাপ হয়নি। এমসিকিউ হয়তো 18টা হবে, বাকিগুলো শিওর না। শুভ্র সূক্ষ্ম চোখে তাকায় মায়ের মুখের দিকে। মন খারাপের আবহাওয়াটা আজ করতে পেরে প্রশ্ন করে, মোহকে মিস করতেছি দোস্ত। মায়া যেন এই প্রশ্রয়টুকুরই অপেক্ষাতেই ছিল। মন খারাপের পাতা খুলে বসে বলতে শুরু করে, পরীক্ষা শেষ হয়ে গেল, ঈদ সামনে। রোজার ঈদের সময়ও তো ও সুস্থ ছিল, অথচ এখন ঈদের আমেজ পাচ্ছি না আমি। শুভ্র আবার মায়ের হাতের উপর এক হাত রেখে বলে, মায়া এই ঈদটাই ও অসুস্থ বলে কি হয়েছে? পরের ঈদে দেখবি ও একদম সুস্থ ঘুরে বেড়াচ্ছে। যেন আশ্বস্ত হয় না এতে, বলতে থাকে, ওর অনেক কষ্ট হচ্ছে, ও দেখছে না সেটা, কিন্তু আমি তো অন্ধ না, তাই না? শুভ্র এবার আরেকটু দৃঢ় করে মায়ার হাতটা নিজের হাতে মুঠে নিয়ে বলে, আমি জানি তো, তুই বুঝিস, সবাইকে বুঝিস তুই, আঙ্কেলকে, মোহকে, আমাকে। তুই বুঝিস বলে আমাদের 3টা মানুষের জীবন এতটা সহজ। ইনশাল্লাহ মোহ সুস্থ হয়ে যাবে। ওর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ ডিল আছে, ভুলে গেছিস? আমাদের বিয়ের গেটে ওর শালীগত হক আদায় করা বাকি আছে আমার। আমাদের বাচ্চা কাচ্চা ওর কাছে রেখে আমাদের ওয়ার্ল্ড ট্যুরে যাওয়া বাকি এখনো। এসব টু ডু লিস্ট পূরণ করার জন্য হলেও ওকে সুস্থ হতে হবে। তুই শুধু মোহকে মেন্টাল সাপোর্ট দে একটু, ওর সামনে ভেঙে পড়িস না। যখন মনে হবে ভেঙে যাচ্ছিস, তাড়াতাড়ি তখন আমার কাছে এসে পড়বি। সুপার গ্লু ফেভিকল দিয়ে আবার জোড়া দিয়ে দেব। শুভ্রর বলা বাক্যের শেষটুকু শুনে মায়া নাচাইতো হেসে ফেলে। সেই হাসি দেখে শুভ্র হাসে। পকেট হতে একটা বাদামের ঠাসা ঠোঙ্গা বের করে মায়ের সামনে ধরে। মায়া হাসতে হাসতেই বাদাম নিয়ে খোসা ছাড়িয়ে খেতে ব্যস্ত হয়ে পড়ে। শুভ্র নিশ্চুপ দেখে সেই দৃশ্যটা। সে জানে এই হাসি দীর্ঘস্থায়ী হবে না, খানিক বাদেই মায়া আবার বিষণ্ণ হয়ে যাবে। যার আপনজন মরণ ব্যাধিতে ভুগছে, তার হাসি খুশি থাকাটা অনেকটা অমাবস্যার চাঁদের মতো ব্যাপার। আজ সকাল থেকে শিহান এবং মোহর মাঝে তুমুল তর্কাতর্কি চলছে।
তর্কের বিষয়বস্তু হলো মোহর বাড়ি ফেরা নিয়ে। শিহান চাইছে মোহকে বাড়ি নিয়ে যেতে। তার কাছে মোহর হসপিটালে থাকা জেটটা অহেতুক মনে হচ্ছে। ডক্টরের সঙ্গে এ বিষয়ে শিহান কথা বলেছে। ডক্টরও বলেছে হসপিটালে অ্যাডমিট থাকার কোনো প্রয়োজন নেই মোহর। সে চাইলে বাসা থেকে আসা যাওয়া করে ডক্টর দেখানো টেস্টের কাজগুলো সম্পন্ন করতে পারে। আর প্রত্যেক মাসের কেমন সময়টাতে না হয় 5 দিন ভর্তি থাকলো। কিন্তু মোহ মোটেও রাজি হচ্ছে না। তার একটাই কথা, সে বাসায় ফিরবে না। শিহান স্বভাবসুলভ বিরক্তি নিয়ে বলে, সামনের সপ্তাহে ঈদ। ঈদের দিন কি তুমি হসপিটালে থাকতে চাইছো? ঈদের আমেজটা নষ্ট করতে চাইছো? মোহ কিছুটা বিক্ষিপ্ত স্বরে বলে, জোর করছো কেন তুমি? তুমি বুঝতে পারছো না আমি কেন বাসায় যেতে চাই না? আমি অযথা তোমাদের ঘাড়ে ঝামেলা হতে চাচ্ছি না। আমাকে আমার মতো ছেড়ে দাও না। কেন? তোমাদের সবার এই 24 ঘন্টা বেবি সিটিং করাটা আমার কাছে একটু পছন্দ হচ্ছে না। মোহ উত্তেজিত হয়ে পড়ে। জোরে কথাগুলো বলে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। 2-1 দিন ধরে অল্প কথাতেই রেগে যাচ্ছে সে। মেজাজ খুব খিটখিটে থাকে। হাই ডোজের কেমো এবং মেডিসিনের প্রভাব। শিহান তা বুঝতে পারে। মোহকে উত্তেজিত হতে দেখে বহু কষ্টে নিজেকে শান্ত করে। এই মুহূর্তে তার শান্ত থাকতে হবে। ঠান্ডা মাথায় মেয়েকে সামলাতে হবে। মোহর এভাবে উত্তেজিত হয়ে পড়াটা ঠিক নয়। তার হার্টের অবস্থা বর্তমানে খুব নাজুক। উত্তেজনার ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। শিহান নিজের জড়তা, রাগ, শাসন সব একপাশে রেখে মেয়ের পাশে গিয়ে দাঁড়ায়। ধীরে ধীরে মোহর পিঠে হাত বুলিয়ে দেয় শান্ত করার জন্য। মোহর সময় নেয়, ধাতস্থ হয়। ঠান্ডা হতেই ফের বলে, আমি হসপিটালেই থাকবো। শিহান এবার গলার স্বর স্বাভাবিক করে বলে, বাবা হিসাবে কখনো কিছু চাইনি, প্রথমবার চাইছি। ঈদের দিনটা আমি আমার পুরো পরিবারকে একসঙ্গে বাসায় চাই। সকালে নামাজ পড়তে যাওয়ার আগে 2 মেয়েকেই একসঙ্গে দেখতে চাই। আশা করছি আমার চাওয়াটা রাখবে। মোহর চোখ থেকে যে ডুবে যায়। অদ্ভুত দৃষ্টি মেলে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকে। শিহান অবশ্য অপেক্ষা করে না। চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যায় মোহকে ভাবার সময় দিতে। তার যা করণীয় ছিল সে তা করে ফেলেছে। তার বিশ্বাস মোহ নরম হবে। মুখে মুখে যতই জেদ দেখাক, মনের দিক দিয়ে তো আর তার মেয়ে নরম। শিহান জানে তো, রেলিংয়ে হেলান দিয়ে তাড়িয়ে মেঘে ঢাকা অন্ধকার আকাশটা দেখছে মোহ। বহু কষ্টে বাবার চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছে সে। বাবাকে বলে কে সুপার শপে পাঠিয়েছে জিনিসপাতির লম্বা লিস্ট সহ। সেসব কিনে শিহানের ফিরতে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টার সময় লাগবে। এর আগে ওই ডক্টর আসবে তো। মোহর অবশ্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলো না। মননকে দেখা গেল দরজা দিয়ে ছাদে প্রবেশ করতে। গায়ে হসপিটালের অন ডিউটি পোশাক জ্বালানো। মনন দূর হতে এগিয়ে আসতে আসতে মোহকে লক্ষ্য করে। আচমকা তার মনে হয় একটা বিষণ্ণ রাজকুমারী রাতের আধারে ওই দূরটায় দাঁড়িয়ে আছে, মননের অপেক্ষায়। মনন বোধ করে অদৃশ্য কিছু একটা সে অনুভব করছে। মনন কাছাকাছি আসতেই মোহ হেসে বলে, আরে লং টাইম নো সি। মনন দূরত্ব রেখে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলে, কাল রাতেই তো দেখা হলো। সেটা তো অলমোস্ট 24 ঘন্টা আগের ঘটনা। মনন আর চোখে লক্ষ্য করে প্রস্তুত ছুড়ে, শরীর কেমন? আপনার সামনে যেহেতু জিন্দা দাঁড়িয়ে আছি, তার মানে একদম ফিট অ্যান্ড ফাইন। দাঁড়িয়ে আছেন কতক্ষণ ধরে? 15 মিনিট হবে হয়তো। পায়ে ব্যথা করছে না? মোহ এবার ভুরু কুচকে মননের দিকে তাকায়। মনন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। মোহ আরেক কদম এগিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মননকে দেখতে থাকে। অস্বস্তিতে কাঠ হয়ে মনন প্রশ্ন করে, কি? আপনার কি আমার জন্য চিন্তা হচ্ছে? মনন অবাক হয়। পর মুহূর্তে দ্রুত উত্তর দেয়, অ্যাজ এ হিউম্যান অ্যান্ড ডক্টর, এর থেকে বেশি কিছু না। অন্য কিছু ভাববেন না। মোহ ভেগজি কেটে বলে, অন্য কিছু ভাবিও নি আমি। আপনি অন্য কিছু ভাবার মতো ম্যাটেরিয়াল না। আপনি অনেকটা আঙ্কেল টাইপ ম্যাটেরিয়াল, বাচ্চাদের আঙ্কেল টাইপ, ইউ নো। মনন বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকায়। এসব কি হচ্ছে? এতদিন দাদু তার ইজ্জত নিলামে তুলত, আর এখন এই মেয়েটা তার ইজ্জতের পাকোড়া ভাগছে। মননের রাগ উঠে খুব। বিরক্ত হয় সে, কিন্তু তা প্রকাশ করে না। তার প্রকাশিত রাগ কখনো দাদুর উপর তেমন একটা প্রভাব ফেলেনি, এই মেয়েটার উপরও ফেলবে না। তাই রাগ করাটা অহেতুক হবে। মোহ আচমকা প্রবল আগ্রহ নিয়ে মননের দিকে এগিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার ঘাড়ে ঝুলানো বস্তুটা একটানে নিজের হাতে নিয়ে প্রফুল্ল গলায় বলে, ওয়াও, টোটোস্কোপ। আকস্মিক ঘটনায় মনন যতটা না অবাক হয় তার থেকে বেশি অবাক হয় মোহর ভুল উচ্চারণ শুনে। সঠিক করে দিয়ে বলে, টোটোস্কোপ আবার কি জিনিস? স্টেথোস্কোপ হবে। আগে কখনো দেখেননি? দেখেছি বহুবার, কিন্তু কখনো হাতে নেওয়ার সাহস পাইনি। এখন সুযোগ পাওয়ায় মনের অপূর্ণ ইচ্ছা পূরণ করে নিলাম। আপনার টোটোস্কোপ কি কিউট। আপনারা এইটা কানে লাগিয়ে কি শোনেন? বাই দ্য ওয়ে,
আদৌ কিছু শোনা যায়? বলতে বলতে মোহ আগ্রহ নিয়ে স্টেথোস্কোপ কানে লাগিয়ে নিজের বুকের বাম পাশে তা চেপে ধরতে নেয়, কিন্তু সাথে সাথে তার মনে পড়ে বুকের ভেতরে থাকা পোর্টের কথা। ভুলভাল কিছু যদি সে করে বসে, তাই মোহ সেটা আর নিজের বুকে চেপে না ধরে সাদা অ্যাপ্রনের উপর দিয়ে মননের বুকের বাম পাশে ধরে। মোহ আগ্রহ মনোযোগ দিয়ে শুনছে প্রতিটা স্পন্দন, ঢিপ 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 ঢিপ। প্রতিটা স্পন্দন তাকে আরো কৌতূহলী করে তুলছে। মজা পাচ্ছে সে। কি স্পষ্ট পরিষ্কার একটা মানুষের হৃদস্পন্দনের ধ্বনি তার কানে পাচ্ছে। যে লোকটা সবার হৃদস্পনের গতি মেপে থাকে, তার হৃদস্পনের গতিবিধি মোহ মাপছে। কি অদ্ভুত চমৎকার ব্যাপার। প্রবল আগ্রহে ভেসে যাওয়া মোহ তাকালো না, খেয়াল করলো না ডক্টরের সঙ্গীন পরিস্থিতি। অদ্ভুত কারণে হাঁসফাঁস করছে মনন, নিঃশ্বাস যেন গলার কাছে আটকে আছে। এ মেয়েটা নির্বোধ হতে পারে, কিন্তু মনন তো নয়। সে স্বাভাবিক ভঙ্গিতে এক কদম পিছিয়ে যায়। মোহ হেসে কান থেকে স্টেথোস্কোপ খুলে নিজের গলায় ঝুলিয়ে দেয়। শুনলাম অবস্থা তো ভালো না আপনার, বুকের ভেতর বেবি শার্ক গান বাজছে। বলেই মোহ হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে তার চোখের কোণে পানি জমে যায়। মনন কিছু বলে না, নীরব থেকে অজান্তেই মোহকে প্রশ্রয় দিচ্ছে সে। মোহ হাসি থামিয়ে বলে, এই আপনার অ্যাপ্রন 5 মিনিটের জন্য ধার দেওয়া যাবে? জাস্ট 5 মিনিটের জন্য। মনন কপাল কুঁচকে প্রশ্ন করে, মতলব কি আপনার? আরে দেন না। মনন মিনিট খানেক মোহকে দেখে নিয়ে ধীরে ধীরে নিচের অ্যাপ্রনটা খুলে এগিয়ে দিতে মোহ তা লুফে নিয়ে গাউনের উপর দিয়ে গায়ে জড়িয়ে নেয়। অতঃপর কিছু না বলেই মননের চশমাটা একটানে নিয়ে চোখে পড়ে ডক্টরদের মতো গলা কিছুটা ভার করে বলতে শুরু করে, এক্সকিউজ মি, শুনুন, আপনার উচিত নিঃশ্বাস না নেয়া। আপনার কোনো ধারণা আছে আপনি যেই অক্সিজেন গ্রহণ করছেন সেটা কতটা পলিউটেড? মনন মোহকে তেমন একটা পাত্তা না দিয়ে নিজের চশমাটা কেড়ে নিয়ে চোখে পড়তে পড়তেই বলে, এইটায় পাওয়ার আছে। মোহ ফের হেসে বলে, আপনার পাওয়ারওয়ালা চশমা আপনাকে মোবারক। বাই দ্য ওয়ে, একটা সত্যি কথা বলি, এই চশমায় না আপনাকে একদম নবিতা টাইপ লাগে, একদম নার্ড। মনন দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ের কাছে তাকে একটা স্বাভাবিক মানুষ বাদে সবাই মনে করে, সেটা মননের বোঝা হয়ে গিয়েছে। মোহ এবার হাসি থামিয়ে কিছুটা স্বাভাবিক হয়। দাঁড়িয়ে থাকতে থাকতে তার আসলেই পা ব্যথা করছিল কিছুটা, তাই কিছু না ভেবে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ে। মনন অবাক হয়ে প্রশ্ন করে, করছেন কি? পা ব্যথা করছে। মনন নিচে এবার দূরত্ব রেখে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে। মোহর বাসার ধরন দেখে বলে, পা এভাবে সোজা করে রেখে বসবেন না, মেঝে শক্ত। টিউমারটা হাড়ের পেছন অংশে, চাপ লাগবে। বসার জেস্টার বদলান। মোহ মননের কথা শুনে পা ভেঙে এবার দ আকৃতিতে বসে সে। মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে বলে, আমি আগামীকাল বাসায় ফিরে যাব। মনন অবাক হয় কিছুটা, তবে স্বাভাবিক গলায় বলে, বাহ, ভালো তো। অনেকদিন ধরে হসপিটালে আছেন, বাসার এনভায়রনমেন্টটা মিস করছিলেন অবশ্যই। ঈদ সামনে, বাবা চাচ্ছিল ঈদটা সবাই একসাথে বাসায় উদযাপন করি। ইউনো, বাবা এই প্রথমবার কিছু চেয়েছে আমার কাছে, ফেরাতে পারিনি। ভালো করেছেন। মোহ মন খারাপ করে বলে, কিন্তু ঈদের দিন সারাদিন বিফ রান্না চলবে বাসায়। আপনি জানেন আমি বিফের কত বড় ফ্যান। ডাল গোস্ত তো আমার সব থেকে প্রিয়। চোখের সামনে সারাদিন বিফ দেখে নিজেকে কন্ট্রোল কিভাবে করব? আই হেট দিস ডায়েট চার্ট। মননের খারাপ লাগে, তবুও বলে, এটা তো মানতেই হবে, শুধু ট্রিটমেন্ট চলাকালীন সময়ের জন্য না, ফুল লাইফ টাইমের জন্য। রেড মিট, সুগার এসব থেকে নিজেকে বিরত রাখতে হবে আপনার, অ্যাট এনি কস্ট। কতটা ভয়ঙ্কর ইফেক্ট ফেলতে পারে এগুলো আপনার উপর ধারণা আছে? বডির ভেতর ব্লু সেল ডেভেলপ করতে ভূমিকা রাখে এসব। মোহ আর কিছু বলবে তার পূর্বেই তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে বাবার নাম্বার দেখতেই সে ফোনটা সাইলেন্ট করে দিয়ে বলে, বাবা কল করছে, খুঁজছে হয়তো আমাকে, যেতে হবে এখন। বলেই মোহ উঠে দাঁড়ায়। মননও দাঁড়ায়। মোহ গায়ের অ্যাপ্রনটা খোলার আগে নিজের ফোন বের করে ফ্রন্ট ক্যামেরা অন করে হাসি মুখে নিজের একটা সেলফি তুলে নেয়। পাশে মননকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, অ্যাকচুয়ালি আমার ডক্টরের কস্টিউমে কোনো ছবি টবি নেই তো, তাই ছবি তুলে নিলাম। আপনিও তুলবেন? মনন সাথে সাথে মাথা নেড়ে বলে, না, আমি ছবি তুলি না, পছন্দ না। মোহ অ্যাপ্রনটা মননের হাতে ধরিয়ে দিয়ে বলে, বুঝতে পেরেছি, নিজের আউটলুক নিয়ে ইনসিকিউরিটিতে ভুগছেন আপনি, কিন্তু এতটাও খারাপ না আপনি দেখতে। আই মিন একটু মদন টাইপ, কিন্তু চলে। মনন চল শক্ত করে বলে, আমি কি একবারও বলেছি আমি নিজের ফেস নিয়ে ইনসিকিউরিটিতে ভুগি? মোহ পাত্তা দেয় না, বরং সরল গলায় বলে,
আপনার হাতটা এগিয়ে দিন তো। মনন ভুরু উঁচিয়ে প্রশ্ন করে। কেন? অতিরিক্ত প্রশ্ন করা কি আপনার ডক্টরগত বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত? দিতে বলেছি, দেন না, আমি আপনার হাত চুরি করব না। মনন অজান্তেই নিজের ডান হাতটা এগিয়ে দেয়। অ্যাপ্রনের বুক পকেটে থাকা কলমটা মোহর হাতে রয়ে গিয়েছিল। সেটা দিয়ে মোহ দ্রুত মননের হাতের তালুতে একটা 11 ডিজিটের নাম্বার লিখে ফেলে। অতঃপর কলমটা মননের হাতে ধরিয়ে বলে, ঈদের দিন পরিচিতদের শুভেচ্ছা জানানো একটা গুড ম্যানার্সের মধ্যে পড়ে। আমার বিশ্বাস আপনি অত ম্যানার্সপূর্ণ মানুষ। ঈদের দিন কসাইয়ের ডিউটি শেষে আমাকে ঈদ মোবারক জানাতে ভুলবেন না। ভয় পাবেন না, আমি সালামি চাইব না আপনার থেকে। বলেই মোহ দ্রুত পায়ে হেঁটে মননের সামনে থেকে চলে যায়। মনন দেখে তা, বিস্ময়তা চিরে সতর্ক করতে পেছন থেকে ডাকে, আস্তে হাঁটুন, হাঁপিয়ে যাবেন। মননের পুরো কথা শেষ হওয়ার পূর্বে মৌ ছাদের দরজা পেরিয়ে চলে যায়। মননের কথা অসম্পূর্ণ রয়ে যায়। সে এবার মোহর যাওয়ার পানে তাকায় তো আরেকবার নিজের হাতে লেখা নাম্বারের পানে। আচমকা কিছু মনে পড়তেই সে বলে ওঠে, আমার স্টেথোস্কোপ। মোহ মননের স্টেথোস্কোপ নিয়ে যাওয়ায় মনন যত না অবাক হয়েছে তার থেকে অবাক হয়ে যায় সে নিজে স্টেথোস্কোপকে টোটোস্কোপ উচ্চারণ করে। লক্ষণ ভালো না। আজকে স্টেথোস্কোপকে টেটোস্কোপ বলে বসেছে সে। আগামীকাল দেখা যাবে কাউকে নিজের পরিচয় দেওয়ার সময় মননের জায়গায় মরণ কিংবা মদন বলে বসবে সে। মনন বিড়বিড়িয়ে বলে, কারেক্ট ইয়োরসেলফ মন, কারেক্ট ইয়োরসেলফ। এতদিন বাদে ঘরের মেয়ের হসপিটাল হতে ঘরে ফেরা উপলক্ষে শায়লা সকাল থেকে এলাহি কাণ্ড লাগিয়ে দিয়েছে। মোহর রুমটা প্রতিটা কোণা নিজ হাতে ঝেড়ে পরিষ্কার করেছে। স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করেছে প্রতিটা জিনিস। বিছানার চাদর, রুমের পর্দা, কার্পেট থেকে শুরু করে সব বদলেছে। এসব কাজে ওনাকে সাহায্য করেছে মায়াও। মোহ বাড়ি ফিরতে রাজি হয়েছে শোনার পর থেকে খুশিতে বাকবাকুম হয়ে আছে তার মন। ঘরদোর গোছানো শেষে শায়লা আন্টির সাথে রান্নাঘরে বসে সব রান্না করতে ব্যস্ত সে। বারবার করে বলে দিচ্ছে কোন খাবারটা মোহ খেতে পারবে, কোন খাবারে কতটুকু মশলা দেওয়া হবে। শিং মাছ ভুনা, লাল শাক ভাজি, অল্প মশলা দিয়ে দেশি কবুতরের বাচ্চা, ছোট চিংড়ি দিয়ে কলমি শাক রান্না শেষ করতে করতে দুপুর প্রায় 2টো বেজে গিয়েছে। বাড়ির আঙিনায় গাড়ির হর্নের শব্দ শুনতে মায়া দৌড়ে রান্নাঘর থেকে বের হলো। দরজার কাছে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল মোহকে। তার পিছু পিছু ব্যাগ হাতে এগিয়ে আসছে শিহান। মায়া এগোতে নিলে শিহান কিছুটা রাগী গলায় তাকে সতর্ক করে, মাত্র হসপিটাল থেকে ফিরেছে, গোসল করে আগে ফ্রেশ হতে দাও ওকে। আর ওকে জড়িয়ে ধরবে না ভুলেও, চাপ লেগে পোর্টে সমস্যা হলে। মায়ার সাথে সাথে বাধ্য মেয়ের মতো পিছিয়ে যায়। সত্যি বলতে এক মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছিল এভাবে মোহকে জড়িয়ে ধরাটা ঠিক হবে না। বুকে চাপ লেগে ব্যথা পেলে অসুবিধা হতে পারে। শায়লাও ততক্ষণে এসে দরজার কাছে দাঁড়িয়েছে। মোহকে দেখে প্রফুল্ল গলায় বলে, মোহ কিছুটা ক্লান্ত বিধায় তেমন একটা কথা বলছে না, কেবল ক্ষীণ হাসে। শিহান তাড়া দিয়ে বলে, শাইলা আপা, ওষুধের সময় হয়ে গিয়েছে ওর। আগে তাড়াতাড়ি গোসল সেরে এসে খেয়ে নিন, খেয়ে রেস্ট করার পর ওর সাথে গল্প করবেন। শায়লা এবং মায়া আর মোহকে আটকায় না। মোহ সরাসরি উপরে নিজের রুমে চলে যায়। শিহানও তার পিছু পিছু আসে। ব্যাগটা রুমের এক কোণায় রেখে সে তাকায় মোহর দিকে। মোহ তখন নিজের রুম দেখতে ব্যস্ত, কি পরিপাটি করে গোছানো। যদিও বেশিক্ষণ রুমের নকশা এরকম থাকবে না, কয়েক ঘন্টার মাঝে মোহ এই রুমের চিত্র বদলে দিবে অগোছালো করে। তবুও নিজের রুমে এতদিন পর ফিরে তার ভালো লাগা কাজ করছে খুব। শিহান ব্যাগ থেকে ওষুধের বক্স, মেডিকেল ফাইল সহ প্রয়োজনীয় কিছু জিনিস বের করে দিতে দিতে বলে ওঠে, ব্যাগের কাপড় চোপড় ধরো না, ওগুলো ধুতে দেওয়া হবে সরাসরি। আর আমি পানি রেডি করে দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি গোসল করে নিচে আসো। মোহ অবাক নয়নে দেখতে থাকে নিজের বাবাকে। শিহান একটা লিকুইড মেডিসিনের বোতল হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মোহ পা টিপে টিপে গিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়ায়। দেখে কিভাবে তার বাবা ধৈর্য সহকারে দাঁড়িয়ে বালতিতে 2 কল ছেড়ে ঠান্ডা এবং গরম পানি ভরার অপেক্ষা করছে। বালতি পানি ভর্তি হতেই শিহান মেডিসিনের বোতল হতে ঢাকনায় মেপে 2 ঢাকনা সমান ওষুধ মেশায় সেই পানিতে। এই জিনিসটা মোহর কেমোথেরাপির ডক্টর সাজেস্ট করেছে। ইনফেকশনের দায় এবং জীবাণু এড়ানোর জন্য এই মেডিসিনটা পানিতে মিশিয়ে গোসল করাটা বেশ কার্যকরী। মোহ একটুও বাধা দেয় না। গত কয়েকদিন ধরে বাবার এসব নীরব যত্ন সে খুব উপভোগ করছে। মনে হচ্ছে জীবনে প্রথমবারের মতো সে বাবার স্নেহ পাচ্ছে। হঠাৎ মনে প্রশ্ন জাগে মোহর,
বাবার এই স্নেহটা পাওয়ার জন্য কি মোহর অসুস্থ হওয়া খুব জরুরি ছিল? দুপুরের খাবার সেরে ওষুধপত্র খেয়ে রুমে ফিরে এসি ছেড়ে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে মোহ। শুয়ে শুয়ে দেখছিল নিজের রুমটা। ঠিক সেই মুহূর্তে রুমে প্রবেশ করে মায়া। ভেজা চুল দেখে বোঝা যাচ্ছে সেও কেবল গোসল করে এলো। মোহর পাশের বালিশটা দখল করে শুয়ে পড়ে সে বলে ওঠে, কাহিল লাগছে তোর, ঘুমাবি? ঘুমাবো, বিরক্ত না করে এখন যা তো। মায়া অন্যদিকে পাশ ফিরে হাই তুলতে তুলতে বলে, ঘুমালে ঘুমা, কে বিরক্ত করছে তোকে? আমার নিজেরও ঘুম পেয়েছে খুব। মোহ বুঝতে পারে মায়ের ফোন দিয়ে। এতদিন পরে তার বাড়ি ফেরা উপলক্ষে মায়া এখন সারাদিন চুইংগামের মতো তার সাথে চিপকে থাকবে। উপরে বিরক্তি প্রকাশ করলেও মনে মনে মোহ উপভোগ করে বিষয়টা। এসির হাওয়ায় ঠান্ডা লাগছিল বিধায় সে এগিয়ে গায়ে কাঁথা টেনে নিতে উঠে বসে। পায়ের প্লাজোটা কিছুটা উপরে উঠে যাওয়ায় মোহর চোখ গিয়ে স্থির হয় নিজের পায়ের দিকে। টিউমারের জানান দিতে কিছুটা ফুলে ওঠা পায়ের জায়গাটা দেখতে এখনো একই রকম দেখাচ্ছে। ফোলা কিছুটা কমেছে বলে মনে হচ্ছে না মোহর। অবশ্য তার কেবল একটা সাইকেল সম্পন্ন হয়েছে কেমর। টিউমারের আকৃতি ছোট হয়ে আসতে খুব সম্ভবত আরও 4 কিংবা 5টা সাইকেল সম্পন্ন হওয়া প্রয়োজন। মোহ প্লাজো ঠিক করে পা ঢেকে ফেলে নিজের কাঁথা টেনে বিছানায় গা এলিয়ে দিতেই তার মনে পড়ে যায় 2 বছরের পুরনো একটি দিনের কথা। মোহ যখন ক্লাস 10-এ সন্ধ্যায় পড়তে বসেছিল সে। আচমকা তার পায়ের হাঁটুর কিছুটা নিচে ব্যথা অনুভূত হয়। খুবই সূক্ষ্ম এবং চিনচিনে সেই ব্যথা। মোহ প্রথম সাময়িক ব্যথা ভেবে পাত্তা না দিলেও ধীরে ধীরে ব্যথার পরিমাণ এবং ভয়াবহতা বাড়তে শুরু করে। পুরোটা পায়ে বিষের মতো ছড়িয়ে পড়তে শুরু করে সে মরণ ব্যথা। মোহ টেবিল ছেড়ে বিছানায় এসে শোয়। মনে মনে ভাবে হয়তো তার চঞ্চলতা, দৌড়ঝাঁপি এই ব্যথার আসল কারণ। তবে যখন ব্যথাটা অসহনীয় পর্যায়ে চলে যায় তখন সে না পেরে চিৎকার করে কান্না করে ওঠে। পাশের রুম থেকে ছুটে এসেছিল মায়া। বোনকে বিছানায় কুঁকড়ে পড়ে কাঁদতে দেখে ভীত হয়ে পড়েছিল সে। দ্রুত দৌড়ে ডেকে এনেছিল শায়লা আন্টিকে। শায়লাও এসে মোহর অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে যায়। কল করে শিয়ানকে জানায় ব্যাপারটা। শিয়ান তখন শহরের বাহিরে একটা কাজে ব্যস্ত ছিল। সবটা শুনে মেয়ের দোষীপনাকে দায়ী করে বলেছিল, আরো আশকারা দিয়ে মাথায় তুলুন ওকে আপনারা। আমি সাইকেল কিনে দিতে রাজি ছিলাম না, আপনারা জোর করে বলেছিলেন বলে দিয়েছি। সাইকেল পাওয়ার পর থেকে দিনরাত এলাকায় সাইকেল চড়ে বেড়ায়। অতিরিক্ত সাইকেল চালানোর ফলে বোধহয় মাংসপেশিতে চাপ পড়েছে। ওকে কিছু খাইয়ে পেন কিলার খাইয়ে দিন, ঠিক হয়ে যাবে। শিয়ানের রাগী গলায় বলা আদেশ মেনে শায়লা মোহকে জোর করে 2টো বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিল সেদিন। তবে অমানবিক ব্যথাটা নিজের তাণ্ডব চালিয়ে যায় রাত প্রায় 2টো পর্যন্ত। মধ্যরাতে হয়তো ওষুধের প্রভাবে ব্যথার প্রকোপটা যখন কমে গিয়েছিল তখন অশ্রুসিক্ত ক্লান্ত মোহ ঘুমিয়ে পড়েছিল। তারপর বেশ কদিন মোহ সম্পূর্ণ ঠিক ছিল, আর কোনো অসুবিধা হয়নি। বাবার দায়ী করা সাইকেলটাকেও লম্বা সময় সে ছুঁয়ে দেখেনি। মনে মনে সকলেই ধরে নিয়েছিল মাংসপেশিতে চাপের ফলেই সেই ব্যথার সূত্রপাত ঘটেছিল। কিন্তু সেই ব্যথাটা আবার ফিরে আসে। মোহর তখন পরীক্ষা ছিল। সে কি অসহনীয় ব্যথা! সারা রাত না পড়ে পরীক্ষা দিতে গিয়েছিল সে, কোনো প্রস্তুতি ছাড়া। পরীক্ষার হলেও দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করে মোটামুটি অ্যান্সার করে বেরিয়ে আসে সে। বাবা তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। বিভিন্ন টেস্ট করেও ডক্টর কোনো সমস্যা খুঁজে পায় না। ভিটামিনের অভাবের উপর চাপিয়ে দেয় ব্যথাটাকে। কিছু ভিটামিনের সাপ্লিমেন্ট এবং পেন কিলার ধরিয়ে দেয় মোহকে। এরপর থেকে প্রায় 1-2 মাস অন্তর অন্তর ব্যথাটা এসে উকি মারত। যখন ব্যথা হতো মোহর মনে হতো এই ব্যথা থেকে ভয়ঙ্কর ব্যথা পৃথিবীতে দ্বিতীয়টা নেই। দুনিয়ার সকল যন্ত্রণাকে এই ব্যথার সামনে অতি নগণ্য মনে হতো তার। তবে তখন মোহর কাছে একটা হাতিয়ার ছিল, ডক্টরের সাজেস্ট করা পেন কিলার। ব্যথা উঠলেই সে পেন কিলার খেয়ে নিত। 5-6 ঘন্টা পর ওষুধটা ব্যথা দমাতে সক্ষম হতো। এভাবেই চলছিল মোহর দিনগুলো। এর মাঝে আরও বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন হসপিটালে ডক্টর দেখানো হয়, তবে কেউ কোনো সমস্যা খুঁজে পায় না মোহর রিপোর্টে। অবশেষে আসে সেই দিন, মাস 2-এর আগের ঘটনা। একদিন গোসল করতে গিয়ে মোহ লক্ষ্য করে তার পায়ের একটা অংশে কিছুটা ফোলা দেখা যাচ্ছে, ঠিক সেই জায়গাটাতে যেখান থেকে তার ব্যথা শুরু হতো। মোহ হাতে ছুঁয়ে দেখলে অনুভব করে ভেতরে শক্ত কিছু একটা আছে। সেদিন আর মোহর গোসল সম্পূর্ণ হয় না। সাবান পানি গায়ে জামা দিয়ে জড়িয়ে দৌড়ে বের হয় ওয়াশরুম থেকে। শায়লা আন্টিকে ডেকে পা দেখিয়ে সব বলতেই শায়লা আন্টি বিস্ময়ের কথা বলে, টিউমারের মতো মনে হচ্ছে।
17 বছরের জীবনের প্রথম এই শব্দটার নাম শুনেছিল সেদিন মোহ। অর্থ বুঝেনি, কারণ আগে কখনো এরকম কিছু নাম সে শুনেনি। তবে এরপর টেস্ট করানোর মাধ্যমে সে টিউমার হতে ক্যান্সার পর্যন্ত যাত্রার সাথে পরিচিত হয়। 2 দিন আগেও জ্বর, ঠান্ডা, অ্যালার্জির বাহিরে অন্য কোনো রোগের নাম না জানা মেয়েটা মেডিকেল জগতের সবথেকে কঠিন একটা রোগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জানতে পারে এর খুঁটিনাটি ব্যাপার। মোহ মাঝে মধ্যে খুব ভাবে তার এই ভয়াবহ রোগটা কেন হলো। কিছু একটা ভুল তো সে অবশ্যই করেছে, যে কারণে এই রোগের সৃষ্টি। এই ব্যাপারে সে ডক্টরকেও প্রশ্ন করেছিল। ডক্টরের জবাব, নিজের ঘাটাঘাটি এবং উপলব্ধি থেকে মোহ নিজের উত্তর খুঁজে পায়। ক্যান্সার হতে কোনো কারণ লাগে না, এতে কারো দোষ নেই, কারো অবহেলা নেই। যাদের ভাগ্যে এই মরণব্যাধি লেখা আছে তাদের হবেই। ভাগ্যের লিখন বদলানোর সাধ্য কারোরই বা আছে। মোহর বাড়ি ফেরার ঠিক 6 দিন পরের সন্ধ্যার ঘটনা। মোহ তখন গভীর ঘুমে তলিয়ে। আচমকা মায়া হুড়মুড়িয়ে তার রুমে ঢুকে গেল। প্রবল উচ্ছ্বাস নিয়ে মোহকে ঘুম থেকে ডেকে তুলল। মোহ বিরক্ত হয়, কপাল কুঁচকে উঠে বসে। আচমকা ডাকে ঘুম ভাঙায় মাথা কেমন চিনচিন করে ব্যথা করছে তার। বিরক্তি নিয়ে বলে, তোকে না এভাবে আমাকে ডেকে ঘুম থেকে তুলতে নিষেধ করেছি, মাথা ব্যথা করছে এখন, উফ। বলেই মোহ আবার শুয়ে পড়তে নেয়। মায়া বাধা দিয়ে দ্রুত বলে ওঠে, সরি, আর এভাবে ডাকবো না কখনো ঘুমের মাঝে, কিন্তু এখন নিচে চল তাড়াতাড়ি, সারপ্রাইজ আছে, দেখবি মাথা ব্যথা ফট করে গায়েব হয়ে যাবে। সারপ্রাইজের কথা শুনেও মোহর মাঝে তেমন একটা আগ্রহ প্রকাশ পেল না, বরং সে নিশ্চিত হতে প্রশ্ন করল, সারপ্রাইজ? বাবা গরু নিয়ে এসেছে হাট থেকে, এই তো। মায়া বিস্ময় নিয়ে প্রশ্ন করে,